আসসালামু আলাইকুম। যদি আমার ঘটনাটি ভালো লাগে শেয়ার করবেন। আর এই ঘটনাটি একটি বাস্তব ঘটনা। আর দেরি না করে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ঘটে আমার মামার সাথে। আর ঘটনাটি শুনেছি আমার মায়ের কাছ থেকে, এবং ঘটনাটি আমি সত্যতা যাচাই করেছি আমার মামার কাছ থেকে। ঘটনাটি সত্য, এবং ঘটনাটি 1980-81 সালের দিকে। তো ঘটনাটি ঘটে আমার নানার বাড়িতেই। তো ঘটনাটি বলার আগেই আমি জায়গার বর্ণনাটা দিয়ে দিই। ঘটনাটি হচ্ছে আমার নানা বাড়ির সাথেই। আমার নানারা 5 ভাই ছিল, যার কারণে বিশাল বাড়ি ছিল। সেই বাড়ির সাথেই, অর্থাৎ বাড়ির পূর্ব দিকেই ছিল বিশাল একটা দিঘি নানাদের। আর দিঘির পরেই ছিল বিল, এবং সেই পুকুরের দক্ষিণ পাশে ছিল বিশাল ফাঁকা মাঠ, আর পশ্চিম পাশে ছিল গ্রাম। তো যাই হোক, সেই ঘটনাটি সেই পুকুর পাড়েই। আর পুকুরের চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ ছিল, আর বাঁশের ঝোপ ঝোপ ছিল। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার সেই মামার নাম ছিল রশিদ। সে রশিদ মামা তখন আর্মিতে চাকরি করত। তো মামা 2 মাসের ছুটিতে, গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসে। তো বাড়িতে এসে উনি দেখে প্রচন্ড গরম। গরম থাকার কারণে উনি রাত্রে ঘরের বাইরে চলে যায়। রাত তখন 12টা কি 12:30 হবে এরকম। তো পুকুর পাড়ে গিয়ে উনি পুকুরের পাশে বসে বাতাস খাচ্ছিল, আর গুনগুন করে মনের আনন্দে গান গাচ্ছিল। তো এরকম কিছুক্ষণ পরে উনি পিছন থেকে ওনার চাচার কণ্ঠে কে যেন ডাকছে, যে মামার নাম ধরে, যে এ রশিদ নাকি, কি করে সেখানে? তো মামা তো শুনে বুঝতে পারছে যে আমার চাচার কণ্ঠ। তো বলছে, হ্যাঁ চাচা আমি। তো বলতেছে যে কি করি সেখানে? সেই তো গরম পড়ছে, তো এই জন্য এখানে বসে আছি। তো আমার নানা বলতেছে, আমিও তো গরম পড়ার কারণে এই বাইরে আসলাম, তো চল দুজনে হেঁটে আসি। তো কোথায় যাবেন? তো বলতেছে যে সেই মাঠের মধ্যে দিয়ে চল হেঁটে আসি। ও, আর বলতে ভুলে গেছিলাম যে ঘটনাটি হচ্ছে 1980 কি 81 সালের দিকে। তো আমাদের সেই দুজন সে কথা মতোই মামা আর নানা দুজন সেই মাঠের দিকে হাঁটতে শুরু করলো। তো বলে রাখি যে সেই মাঠকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে। অনেকেই দেখছে যে মাথা ছাড়া কোনো প্রাণী ঘুরে বেড়াচ্ছে, অনেকে দেখছে কোনো প্রাণী দুটো চোখ বুকের উপরে ঘোরাফেরা করতেছে। তো অনেকেই ভয় পাইছে আর কি। তো মামা অনেক সাহসী ছিল, তো আর্মির চাকরি করতো, যার কারণে উনি ভয় পায় নাই। তো বলতেছে, মনে করছে আমার চাচার সাথে যাই হাঁটতে হাঁটতে। তো দুজন হাঁটা শুরু করলো। একটা বিষয় লক্ষণীয়, মামা কিছুক্ষণ হাঁটার পরেই ওনার থেকে একটা দূরত্বে চলে গেল। এই 5-7 হাত দূরে চলে গেল। তো ওই একটা জিনিস মামা লক্ষ্য করলো, যে তার চাচা তার সাথে কথা বলছে না। মামা যতই প্রশ্ন করে কোনো উত্তরই দেয় না। আর একটা জিনিস লক্ষ্য করলো, মামা তার চারপাশ দিয়ে অনেক কাঁচা মাছের গন্ধ পাচ্ছিল। মানে আমাদের গ্রামে ভাষায় যাকে বলে আষ্টা গন্ধ, উনি অনেক সেই আষ্টা গন্ধ পাচ্ছিল। এবার মামা এত প্রশ্ন করে, উত্তর দেয় না আমার চাচা। তো উনি সেই দূরত্বটা দূর করার জন্য উনি একটু দ্রুত হাঁটে। দেখা যায় দূরত্বটা কমে না, সে একই রকম থাকে। তো এরকম প্রায় 10-12 মিনিট হাঁটার পরে ওই গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে গেছে। আকাশে হালকা হালকা মেঘ ছিল। তো কিছুক্ষণ পরে মেঘটা সরে চাঁদটা ওঠার পরে, তো মামা হালকা হালকা চাঁদের আলোতে দেখে যে সেই জিনিসটা শূন্যের উপরে হাঁটতেছে। মামা তো এটা দেখে খুব ভয় পাইছে। মামা খুব সাহসী ছিল, যেহেতু আর্মি চাকরি করতো। তারপরে উনি ভয় পাইছে যে জিনিসটা তো আমার চাচা না,
এটা তো অন্য খারাপ কোনো জিনিস, এটা ওর ক্ষতি করার জন্য এখানে নিয়ে আসছে। তো যখনই মা মনে মনে চিন্তা করলো যে এখন তো আর কোনো উপায় নাই, উনি মনে মনে চিন্তা করছে যে আমি পিছনের দিকে ঘুরেই বাড়ির দিকে দৌড় দেব। উনি যখনই পিছনের দিকে ঘুরছে, জিনিসটা সে খপ করে ওনার হাতটা ধরে ফেলছে। ধরার পরে মামা বলতেছে যে আমার হাতটা যখন ধরছে, আমার মনে হচ্ছে কি আমার হাতের মধ্যে কেউ খেজুর গাছের বড় বড় কাঁটা ঢুকাই দিছে, অথবা অন্য বড় বড় কোনো গাছের কাঁটা ঢুকাই দিছে। আর আমার মনে হচ্ছে কি কেউ ঘি যদি হাতে পায়ে মেখে কেউ ধরে, শরীরে হাত দিলে অথবা পাম অয়েল ধরে কেউ যদি ধরে, সেই রকম পিচ্ছিল। আর এত দুর্গন্ধ লাগতেছে, মাছের কাঁচা মাছের গন্ধ আমি সহ্য করতে পারতেছি না। তো সেই মুহূর্তে মামা বলতে চেপে ধরার সময় আমি এবার লক্ষ্য করে দেখি যে জিনিসটার আমার চাচা না, সেটা চেহারা পরিবর্তন হয়ে গেছে। সেটার কোনো মাথা নাই, শুধু বুক, বুকের দুই পাশে বড় বড় চোখ, লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে আমাকে এখন মেরে ফেলবে। আর এত দুর্গন্ধ, পচা মাছের গন্ধ। তো আমি যতই চেষ্টা করতেছি, ধস্তাধস্তি শুরু করছি ছোটার জন্য, জিনিসটা আমাকে তত চেপে ধরতেছে। এবার আমি ধস্তাধস্তির এক সময় আমি একবার ছুটে যাই, আর আমি মুখ দিয়ে অনেক দোয়া পড়ার চেষ্টা করছি, কিন্তু আমি দোয়াটা মুখ দিয়ে বের হইতেছে না, চিৎকার করতে পারতেছি না। আমি ছুটছি, কিন্তু জিনিসটা আবার আমাকে ধরছে। ধরার পরে তো আমি দেখি কি, এবার ভালো করে পায়ের দিকে তাকাই, এক সময় পায়ের দিকে তাকিয়ে দেখি কি তার পায়ের গোড়ালি উল্টা দিকে, অর্থাৎ আমাদের মানুষের যেরকম সেরকম না, উল্টা, যাকে বলে এটাকে বলে পিচাস। তো আমি মামা এক সময় করে কি, তার মনের অজান্তেই মুখ দিয়ে দোয়া 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 পড়তে থাকে, অনেক রকমের দোয়া। দোয়া পড়তে পড়তে সে জিনিসটা মামাকে এক সময় ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে মামা আর কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে সোজা দৌড় দেয়। তো দৌড় দিতে দিতে মামা একটা জিনিস লক্ষ্য করে যে পিছন থেকে অনেক চিৎকার করতেছে, জোরে জোরে বিভৎস চিৎকার, অনেক মানে স্বাভাবিক চিৎকার না, মানুষের চিৎকার না, অনেক মানে নাকি কণ্ঠে চিৎকার করতেছে, গর্জন। আর চারপাশ দিয়ে অনেক মাছের গন্ধ, পচা মাছের দুর্গন্ধ, কাঁচা মাছের দুর্গন্ধ মামার নাকে ভেসে আসছে। তো মামা এক সময় দৌড়াতে দৌড়াতে, প্রায় 8-10 মিনিট দৌড়াতে দৌড়াতে তার বাড়ির কাছাকাছি এলাকায় ঢুকে গেছে। তো সেখানে থেকে আর মামা পিছনের দিকে তাকিয়ে দেখে কি সে জিনিসটা আর নাই, এবং দূরে থেকে মনে হচ্ছে একটা অববের মতো বলতেছে, চিৎকার করে বলতেছে, আজকে তুই বেঁচে গেলি, তুই তোর মায়ের বুকের দুধ খাইছিলি, সেই দুধটা অনেক শক্তিশালী ছিল, যার কারণে আজকে বেঁচে গেলি। এরপর যদি তোকে কোনোদিন ধরতে পারি, তোকে আর আস্ত রাখবো না। তো এই কথা শুনে মামা তো প্রচন্ড ভয় পাইছে, যতই সাহসী হোক। উনি দৌড়ায় বাড়ির ভিতরে ঢুকে গেছে। ঢোকার পরে উনি দরজার সামনে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। তো ওনার পড়ার শব্দে বাড়ির সবাই উঠে গেছে, দৌড়ায় ঘুম থেকে উঠে পরে দেখে যে আমার সেই রশিদ মামা। পরে সবাই ওনাকে ধরাধরি করে বাড়ির ভিতরে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে ওই রাত্রে ওনার আর জ্ঞান ফেরে না। তো পরের দিনে সকালে ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে ঘটনাটি সবার সাথে শেয়ার করে যে এরকম আমার চাচার চেহারা মতো একটা লোক আমাকে নিয়ে মাঠের মাঝখানে নিয়ে গেছে। তো এই ছিল ঘটনা। পরে এক হুজুরের কাছে মামাকে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে যে একটা পিচাস মামাকে আক্রমণ করছিল। তো সেই হুজুর মামাকে একটা তাবিজ দেয় এবং আরো পানি টানি খাইতে দেয় অনেক। তারপরে মামা সুস্থ হয়ে যায়। তো আমার মামা এখনো বেঁচে আছে। আমি ঘটনাটাকে মামার কাছ থেকে এবং যাচাই করার জন্য আরেকবার মামার মুখ থেকে শুনছি আমি, ওটা বাস্তব। আমার মামা এখনো সুস্থ আছে আল্লাহর রহমতে। তো
তো এই ছিল ঘটনা। আমার ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার কাছে আরো ঘটনা আছে। তো সেই বিলকে কেন্দ্র করে আমি সময় পেলে আবারও আপনাকে ভয়েস ইমেইলে পাঠাবো। আর আমি সবার কাছে অনুরোধ করব যে আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন, দেশের মানুষের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই থেকে হেফাজত করে। আর সবাই বেশি বেশি তওবা করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, পুরান ঢাকা থেকে বলছি। ঘটনাটি এক্স্যাক্টলি আমাদের পুরনো ঢাকার। আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমাদের মূলত পুরনো ঢাকার একটা ঘটনা। গতকাল রাত্রে যেটা হয় যে আমি আমার মার জন্য একটু মেডিসিন কেনার জন্য আমার বাসার খুব কাছেই একটা স্টোরে যাই, এবং তখন ছিল রাত 8টা থেকে 8:30, এবং ওই সময় আমাদের পুরনো ঢাকার যে অবস্থাটা দেখলাম সেটা দেখে আমি যখন আমার বাবা মা অথবা যারা আরো বয়স্ক যারা ছিলেন, যেমন আমার নানু ছিলেন, ওনাদের কাছে যখন আগের সেই ঢাকার কথা শুনি, জনমানব শূন্য, তো সেই তখনকার কথাগুলো মনে পড়ে গেল। বাট এই ঘটনাটা মোটামুটি 1-2 মাস পুরনো হবে। তো এই ঘটনায় যেটা হয় যে আমি একবার অফিস করে মানে বাসার দিকে রওনা দিব, ঠিক তখনই আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে বন্ধু তুমি আমার বাসায় একটু আসো, মানে একটু এমার্জেন্সি একটা কাজ আছে। তো আমি যেটা করি যে একদম ডাইরেক্ট ওখান থেকে অফিস থেকে ডাইরেক্ট আমার বন্ধুর যে বাসা সেটা হচ্ছে ওর নারিন্দাতে ওর বাসা, ওখানে চলে যায়। এবং ওর বাসার টা হচ্ছে এক্স্যাক্টলি নারিন্দাতে যে একটা খ্রিস্টান কবরস্থান আছে, অনেক বড় একটা কবরস্থান, ঠিক ওটার পিছনে কয়েকটা গলি পিছনে ওর বাসা। এবং ওর বাসার ঠিক পাশেই আরেকটা ছোট খ্রিস্টান গ্রেভিয়ার্ড, যেটা আমি অনেক আগের থেকেই ছোটবেলা থেকেই দেখে আসতেছি, কিন্তু এক্স্যাক্টলি কখনো এটার ভিতরে ঢোকার সুযোগ পাইনি। এবং যেটা শুনেছি যে এখানে অনেক পুরনো যারা ব্রিটিশ আমলে, যারা ব্রিটিশরা যখন এখানে থাকতো, পর্তুগিজরা যখন এখানে থাকতো, তখন এই ওয়ারি নারিন্দা এখানে যখন তারা থাকতো, তখন তারা যখন মারা যেত তাদেরকে এই গ্রেভিয়ার্ড গুলোতে কবর দেওয়া হতো। এটা ঠিক আরো প্রায় 200-300 বছর আগের পুরনো একটা গ্রেভিয়ার্ড। এবং এটা ওর বাসার পাশে আরেকটা ছোট, খুব একটা বড় না, কিন্তু এটার যে মেইন গেটটা সেটা কিন্তু সবসময় লাগানো থাকে। মানে এটার ভিতরে আসলে কখনো আমি কাউকে যেতে দেখিনি আসলে। তো আমি আমার বন্ধুর বাসায় গেলাম, এবং ওর বাসায় যাওয়ার পর যেটা হলো যে ওর বাসা কিন্তু অনেক পুরনো, এরকমই প্রায় 100 বছর তো মিনিমাম হবেই। অনেক পুরনো জীর্ণশীর্ণ একটা বাসা, কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় বাসাটা। এবং ওর বাসার যখন আপনি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবেন, তখন ঠিক ওই ছোট ছোট যে পুরোনো দিনের যে উইন্ডো গুলা, সেখান থেকে আপনি সেই কবরস্থানটাকে দেখতে পারবেন এরকম। তো খুব সুন্দর একটা বাসা। বাসায় যাওয়ার পর আমাকে যেটা বলে, এক্স্যাক্টলি ওর বাসায় ওর মানে বড় অপুর একটা বিবাহ অনুষ্ঠান সামনে থাকার কারণে ও আমাকে ওর বাসায় ডাকে, মানে প্ল্যানিং এর জন্য যে কি করব, কিভাবে করা যায়, এ ধরনের ইনভাইটেশন সবকিছু মিলিয়ে। তো আমাকে যেটা বলে যে বন্ধু চলো আমরা ছাদে যেয়ে বসে কথা বলি। তো ছাদে যখন গেলাম, তো ছাদের বর্ণনাটা একটু দিব। ছাদটা অনেক বড় আসলে, মানে অনেকটা ট্রায়াঙ্গেল শেপের ওদের বাসাটা, এবং মোটামুটি ভালোই বড়। 2 দিকে গাছ আর একদিকে হচ্ছে কবরস্থান, ওই সাইডটাতে কোনো বাসা নেই। তো ওই কবরস্থানটা মানে যে খ্রিস্টান যে গ্রেভিয়ার্ডটা, ওইটা ছাদে গেলে খুব ভালো মতো এটা দেখা যায় ভিতরের ইয়াগুলো। কিন্তু যেহেতু অন্ধকার ছিল এবং তখন ছিল রাত 9টা হবে মিনিমাম, এরকম 9টা 9:30, তো খুব একটা দেখা যাচ্ছিল না। তো আমরা যে সাইডটাতে বসলাম ছাদের, ঠিক ওখান থেকে ডাইরেক্ট গ্রেভিয়ার্ডটা দেখা যায়, এবং ওই জায়গাটা একদম নিরিবিলি বলা যায়। এবং ওদের ছাদের একটা জায়গায় যেটা ছিল, যে আমরা যেমন অনেক সময় পাবলিক টয়লেট দেখি না, যে
ছোটখাটো পাবলিক টয়লেটের মতো, মানে অনেক সময় মানুষ যেটা রাস্তায় আমরা দেখি, তো ওদের ছাদের একটা সাইডে এরকম দুইটা মানে টয়লেট করার মতো মানে একটা জায়গা ছিল, যেটা আর কি অনেক পুরনো, অনেক আগের বানানো। মানে ওখানে এখন কোনো কিছু নেই, মানে জায়গাটা জাস্ট অ্যাবান্ডেন্ট এর মতো পড়া, অনেক গাছ টাছ হয়ে গেছে, একদম পুরনো একদম একটা জায়গা। অথবা আগে কোনো বাথরুম ছিল যেটার আর কি আপনার ছাদটা ভেঙে গেছে, এখন জাস্ট এটা খোলা একটা পড়ে আছে এরকম দুইটা এরকম। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা এরকম এখনো কেন রেখেছি, যেটাকে জাস্ট ভালো মতোই করে দিলেই তো হয়ে যায়, এটাকে ভেঙে দিলেই তো হয়ে যায়। তো বললো যে একেবারে যখন এটাকে পুরো বাসাটা চেঞ্জ করা হবে, ডেভেলপারকে দেওয়া হবে, তখন এমনি এগুলো ভেঙে দেওয়া হবে, এই জন্য আর কিছু ও বলেনি। আর ওদের বাসার আরেকটা স্পেশালিটি, ওদের বাসার ঠিক পিছনে যে চিলেকোঠার উপরে দুইটা বড় বড় গম্বুজ, এবং অনেকেই বাসাটাকে মন্দির আলা বাসা নামেও চিনে। তো যারা ওখানকার লোকাল তারা হয়তো এটাকে চিনে থাকবেন। তো এটা একটা স্পেশালিটি যেটা দূর থেকে দেখা যায়, এবং কোন এক সময় কোন এক হিন্দু জমিদারদের বাসা হয়তো বা এটা ছিল। এবং ওদের বাসায় আরেকটা জিনিস যেটা আমি দেখেছি যে বিভিন্ন হিন্দু যারা আছেন তারা ওনাদের বাসায় গেলে দেখা যায় যে ওই প্রতিমা রাখার জন্য ছোট ছোট খোপের মতো অনেক জায়গা থাকে। তো এরকম ওদের বাসায় অনেক দেখেছি আমি, ওদের প্রত্যেকটা রুমে এরকম প্রতিমা রাখার জন্য বিভিন্ন ছোট ছোট খোপের মতো রয়েছে। তো তখন বুঝলাম যে বাসাটা হয়তো বা হিন্দু কোনো জমিদার আমলের বাসা, অনেক পুরনো, এবং ওরা এটা একটা ডেভেলপারকে দিয়ে দিবে খুব রিসেন্টলি। তো যাই হোক, মেইন ঘটনায় আসি। তো আমরা বসে কথা বলতেছিলাম জাস্ট এই কিভাবে প্ল্যান করা যায়, কি করা যায় এসব। আর এই কথা বলার সাথে সাথে ওই কবরস্থানটার দিকে বারবার চোখ যাচ্ছিল, যদিও কবরস্থানটাতে কিছু দেখতে পাইনি। তো একটা পর্যায়ে আমার ফ্রেন্ড আমাকে বলল যে তুই একটু বস, আমি একটু আমার ফোনটা নিয়ে আসি, আমি ফোনটা আনতে ভুলে গেছি, এরকম কিছু একটা। ও জাস্ট আমাকে ওখানে একা রেখে জাস্ট ওর ফোনটা আনতে গেল, এবং ফোনটা আনতে গিয়ে প্রায় 10 মিনিট কি 15 মিনিটের মতো হয়ে গেল। আমি চিন্তা করলাম যে কি ব্যাপারে ফোন আনতে গিয়ে এতক্ষণ এত লেট। আর জায়গাটা যথেষ্ট স্পুকি ছিল, এবং আমার কেন জানি ছাদটাতে যাওয়ার সাথে সাথে কিছু স্মেল আমি পাই, যেটা হচ্ছে ভেজা মাটির গন্ধ যেরকম না, ঠিক এরকম স্মেল আমি পেতে থাকি। এবং আমি আগেও শুনেছি অনেকের কাছ থেকে যে এরকম ভেজা মাটির গন্ধ, তারপরে মাংসের গন্ধ, পচা মাংসের গন্ধ, এগুলো আসলে খুব একটা ভালো সিমটম না। আসলে আশেপাশে যদি কোনো অশরীরী কিছু থাকে তখন এই ধরনের স্মেল গুলা পাওয়া যায়। এগুলো আমি আমার বাবার কাছ থেকেও শুনেছি, এবং আমাদের বাসা যেটা পুরনো থাকে সেখানেও আমি আগে যখন পুরনো বাসা ছিল তখন ছাদে গেলে এরকম স্মেল পেতাম। তো আমি যেটা করলাম যে আমি বসে আছি, আমি ওকে কয়েকটা ফোন করার চেষ্টা করলাম। তো আমি দেখলাম যে ওর ফোনটাতে ফোন ঢুকছে না। আমি চিন্তা করলাম আচ্ছা যাই হোক, আমি ছাদটা ক্রস করে মানে নিচের দিকে ওদের রুমেই যাই, কারণ হয়তো বা কোনো কাজে বিজি হয়ে পড়ছে। তো আমি যখন ছাদের যেখানে জায়গাটায় বসেছিলাম ঠিক কবরস্থানের উল্টা পাশে ওই ছাদের যে সাইডটাতে, ওখান থেকে হেঁটে ওই যে টয়লেটের মতো যে বললাম কিছু ভাঙা টয়লেট মতো, ওইখান থেকে ক্রস করব, ঠিক ওখানে আমি দেখি যে আমার ফ্রেন্ড ওখানে দাঁড়ানো, এবং কিছু একটা ও করতেছে ওই টয়লেটের ওখানে, যেও কিছু একটা করতেছে। আই থিঙ্ক আমি নিজেও অবাক হয়ে গেলাম যে ও এটা কি করতেছে আসলে, মানে ইজ দ্যাট পসিবল? মানে আমি ওকে বললাম যে তুই এগুলো মানে এখানে এখানে কেন করতেছিস, টয়লেটে যা, মানে ওইখানে দাঁড়ায় কিছু একটা করতেছে এরকম কিছু একটা। তা আমি নিজেও থেকে ভয় পেয়ে গেছি যে এটা কি করতেছে ওর নিজের বাসায়, এটা একটা অ্যাবান্ডেন্ট টয়লেট, তাই না এরকম। তো আমি ওকে জাস্ট পিছন দিক দিয়ে একটা জাস্ট ধাক্কা দিছি, যে চেহারাটা তখন দেখা যাচ্ছিল না, অন্ধকার ছিল, ছাদে কোনো লাইটও ছিল না। জাস্ট ওকে জাস্ট আমি একটা টাচের মতো করছি, জাস্ট টাচ করার সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা ঠান্ডা কিছু একটা ফ্রিজ থেকে যখন মাংস বের করলে দেখবেন যে খুব ঠান্ডা থাকে, ঠিক ওরকম কোনো কিছু মাংসের তলার দিকে আমি টাচ করলাম, এরকম কিছু একটা। তো সাথে সাথে আমার মানে একটু ভয় লেগে গেল যে এটা আমি কি টাচ করলাম আসলে। আমি জাস্ট তখন সাথে সাথে
ওর সাথে কোনো কথা না বলে মানে জাস্ট ওই জিনিসটাকে ভালো মতো মানে ওটা কি আমার ফ্রেন্ডই ছিল না কি ছিল আমি আসলে জানি না। জাস্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমার ফ্রেন্ডেরই পেছনের দিকটা জাস্ট মানে ওর শোল্ডারটা আমি টাচ করেছি, এবং ও কাপড় মানে টি শার্ট পরা ছিল, যে টি শার্টটা পরেও আমার সামনে বসা ছিল ঠিক সেই টি শার্টটা। আমি তখনই শিওর ছিলাম যে ও আমার ফ্রেন্ডই। তা আমি ওকে টাচ করার সাথে সাথে বুঝলাম যে এটা আসলে মেবি অন্য কিছু হবে, এবং সাথে সাথে আমি ওখান থেকে দূরে যেটা করি যে ওই জায়গাটা লিভ করার চেষ্টা করি এবং নিচের দিকে চলে আসি, এবং নিচে এসে সাথে সাথে আমার ফার্স্টে যে ইয়াটা পড়ে যে আন্টি যে আছেন আন্টির সাথে দেখা হয়। আন্টিকে বলি যে আন্টি আমার ও কোথায়, আমার ফ্রেন্ডের নামটা আমি বলছি না। তখন উনি আমাকে বলেন যে ও তো টয়লেটে। তখন আমি বললাম যে টয়লেটে কোথায় টয়লেটে? তো দেখলাম যে হ্যাঁ আসলেই যে ওদের যে করিডোরের পাশে যে ওদের যে পার্সোনাল যে টয়লেট সেই টয়লেট থেকে ও বের হলো, এবং ও টয়লেট থেকে বের হতে সাথে আমি ওরে বললাম যে তুই মানে এত তাড়াতাড়ি উপর থেকে আসলি কিভাবে, তার উপরে তুই মানে কি করতেছিলি? তখন ওরা বললো যে আমি তো উপরেতে যাইনি, আমি তো জাস্ট আমার ফোনটা নিতে নিচে আসছিলাম, আসার পর একটু টয়লেটে গেলাম, এই জন্য লেট হয়ে গেল। তো আমি তখন ওকে আমি খুব মানে অবাক হয়ে গেলাম যে এটা আসলে এরকম আসলে কি হলো, এটা আসলে এটা কি ছিল আসলে। তখন ওকে আমি সব ঘটনা বললাম এবং ওকে নিয়ে ছাদে গেলাম, দেখলাম যে না ওই জায়গাটা ওরকম স্পুকি, জাস্ট কিছু ঝোপের মতো এখানে ছোট ছোট গাছের মতো হয়ে আছে, জাস্ট জায়গাটা অ্যাবান্ডন ওরকমই পড়ে আছে। এবং ও আমাকে বললো যে আসলে কি দেখলি এরকম, আমি আসলে বলতে পারবো না কি, তবে আমার মা আন্টি যেটা বললেন যে অনেক পুরোনো বাসা তো এই সাইড মানে এইখানে যেটা হয় যে এশার পর পর আসলে এশার নামাজের এশার আজান হয়ে যাওয়ার পর তারা ছাদে খুব একটা উঠে না, কারণ তারা আগে থেকেই জানতো, তারা যখন ছোট ছিল এই বাসাতেই তারা ছোট থেকে বড় হয়েছে, তারা তাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন তারা বলতেন যে এশার নামাজের পরে কখনো ছাদে উঠবা না, জিনিসটা ভালো না। তবে এখনকার আমরা মডার্ন যুগে এই জিনিসগুলো বিশ্বাস করি না। তারপরেও আন্টি আমাকে বললেন যে হয়তোবা তুমি কিছু একটা দেখেছো, আর এখানে যে পাশে যে অ্যাবান্ডন যে কবরস্থান এটাও খুব ভালো না, এখানে অনেক ব্রিটিশদের কবর, অনেক যারা ব্রিটিশ ছিলেন পর্তুগিজ ছিলেন অনেকে 200 বছর আগে 150 বছর আগে মারা গিয়েছেন, ওদের কবর আছে। তো জায়গাটা স্পুকি, জায়গাটা ভালো না আসলে। মানে আমরা নিজেরাও বিল্ডিংটাকে ভেঙে নতুন একটা বিল্ডিং করবো ডেভেলপারকে দিয়ে, তো জিনিসটা আসলে স্পুকি ছিল। এবং আমার লাইফে যে ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো হয়েছে এর মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য নিউ অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট, এবং এটা আমি সব থেকে কাছ থেকে দেখেছি। আর আমার বাসায় যেটা আমার সাথে হয়েছিল সেটা জাস্ট আমি ফিল করেছিলাম এবং সাউন্ড শুনেছিলাম, কিন্তু এরকম একেবারে টাচ করার মতো কোনো সিচুয়েশন কখনো আসেনি। বাট ভাইয়া আমি এখনো যেটা বলবো যে যেটা আমি এখনো জাস্ট ওই যে ফ্রিজ থেকে মাংস বের করলে যেরকম একটা টাচ পাওয়া যায় ঠান্ডা, সেই টাচটা এখনো আমি আমার হাতে অনুভব করতে পারি যখন আমি টাচ করেছিলাম। ইটস আসলে রিয়েলি স্ক্যারি ছিল আমার জন্য, এবং এটা একটা নতুন ঘটনা আমার লাইফের। জানি না আমি ঘটনাগুলো কেন মাঝে মাঝে আমি ফিল করতে পারি। অনেকে বলে যে অনেকে লাইফে ভূত টুত এগুলো কিছুই দেখেনি, বাট হু নোজ কখন কে দেখে ফেলে বলা যায় না। তো এই ছিল আমার ঘটনা ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ সবার ভালো করুক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওসমান মীর, কুমিল্লার নাঙ্গলকোটে আমার বাড়ি। আমি মধ্যপ্রাচ্যের বাহরাইনে থাকি। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। তার আগে আমি জায়গাটার যে বর্ণনা সেটা আগে দিয়ে নেই। এটা আমাদের এলাকারই একটা জায়গা। আমাদের যে মাঠের এক কোণে জায়গাটা অবস্থিত। সেটা উঁচু একটা কবরস্থান, ওখানে খুবই পুরনো একটা বট গাছ আছে। এটা নিয়ে এর আগেও অনেকের সাথে অনেক কিছু ঘটছে এই বট গাছের কাহিনী। সো আমি এগুলা পরে সময় পাইলে আমি ধীরে ধীরে বলবো। তো বট গাছের নিচে একটা পুকুর আছে, ওইটাও কেউ ইউজ করে না। ওই জায়গাটাই মূলত কেউ ইউজ করে না। ওটা দিনের বেলায়ও খুবই 100, কেউ ওইদিকে যায় না আর কি। তো
মানে একটা পরিবার, তারা আমাদের গ্রামেরই একটা পরিবার, তাদের ওখানে জায়গা আছে বট গাছের নিচে, তারা ভাবতেছে যে ওখানে বাড়ি করবে আর কি। তো তারা ধীরে ধীরে বাড়ির নির্মাণ কাজ শুরু করতেছে। তো শুরু করতেছে এভাবে, তারা দিনে কাজ করে, অন্য অন্য বাইরে কাজ করে, তো রাত্রে তারা নিজেরাই তাদের নিজেদের বাড়িটা নির্মাণ করতেছে আর কি ধীরে ধীরে। তো রাত্রে তারা ওখানে যায়, তারা দুই ভাই এবং তার বাপ আছে, সবাই মিলে ওখানে যায়, কাজ টাজ করে, মাটি টাটি কাটে। তো তার যে বড় ছেলেটা, সে একদিন এরকম মাটি কাটতেছে, হঠাৎ করে যখন বট গাছের দিকে লাইট মারলো, তখন সে দেখলো যে মানে কয়েকটা বাচ্চা খেলাধুলা করতেছে আর কি। তো সে এটা দেখার সাথে সাথে তার বাবাকে, ভাইকে ডাক দেয়, ডাক দিয়ে দেখায়। পরবর্তীতে তারা সব এরপরেও তারা এটা কোনোভাবেই মাথায় নেয় নাই, এটা তারা একসময় ভুলে গেছিল। পরে তারা সম্পূর্ণ ঘর দেওয়া কমপ্লিট করলো, করার পরে তারা ওখানে থাকতে শুরু করলো। তো প্রতিদিন রাত্রে তাদের সাথে কিছু না কিছু ঘটতেছে, তাদেরকে স্বপ্নে দেখাচ্ছে যে এখান থেকে চলে যাইতে, তাদের অসুবিধা হচ্ছে এখানে বাড়ি করাতে, মানে খুবই অবস্থা খারাপ। এরপরে প্রতি রাত্রে তাদের ঘরের চালায় ঢিল মারা হচ্ছে, মানে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইতেছে। এরপরও তারা মানে এখান থেকে যাচ্ছে না আর কি। তো এর কয়েক মাস পরেই মানে তার যে ছেলেটা, ওখানে ফরিদিকটা একটা টয়লেট আছে বট গাছের থেকে একটু দূরেই, এটা কেউ ইউজ করে না আর কি, এটার দরজা নাই, এমনি কেউ ইউজ করে না, ফরিদিকটা একটা টয়লেট আর কি। তো ওই টয়লেটটা হইতে পারে 5 ফিট মেবি। তো ওই যে লোকটা, সে হইতে পারে 5.5 এরকম হইতে পারে আর কি। তো সে ওখানে বসা অবস্থায় ঝুলে আছে, মানে সে তার ডেড বডিটা ওখানে ঝুলে আছে বসা অবস্থায়, মানে সুসাইড করছে আর কি, যেটা একদমই ইম্পসিবল। ওখানে এভাবে মানে সুসাইড করতে গেলে একটা মানুষ 1 ফুট উপরে তো থাকতে হয়, মানে সে তো বসা অবস্থায়, সে কিভাবে ঝুলে থাকে একদম মানে বসা অবস্থায় আর কি সে। তো যখন এই খবরটা পুঠা বললো, আমরা সবাই গেলাম, এলাকার অত্র এলাকার মানে আশেপাশের মানুষ সবাই আসলো, দেখলো এটা। এরপরে তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো এই মাঠ থেকে একটু দূরেই আমাদের ঈদ মাঠটা, এই যে হন্ডেড প্লেসটা, এটা থেকে অনেকটা একটু দূরেই আমাদের ঈদ মাঠটা আর কি। তো আমরা ওখানে বসে সব সময় আড্ডা দেই, আমরা ফ্রেন্ড সার্কেল মিলে। তো এরপরের দিন সন্ধ্যার সময় আমি এবং কি আমার ফ্রেন্ড ওখানে বসে আছি আর কি, বসে আছি। পরবর্তীতে আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম যে যে সুসাইড করা ব্যক্তিটাকে নিয়ে আসছে, তার ডেড বডি নিয়ে আসছে ওখানে শুধুমাত্র তার ফ্যামিলির কয়েকজন লোক, কারণ এটা তো সুসাইড করা, সেজন্য আর কি। তো আমরা গেলাম, খুবই মানে কৌতূহল বশত আমরা গেলাম দেখার জন্য যে ডেড বডি কেমন হয় যে ইয়ে করার পরে। তো পরবর্তীতে আমরা গেলাম, যাওয়ার পরে আমরাও গেছি, সামনে পড়ছি, সাথে সাথে যে কভারটাও খুলছে আর কি, ডেড বডির যে কভারটা। খুবই বিবর্ষ একটা চেহারা আমরা দেখলাম, দেখে ভয় পেয়ে গেলাম, কারণ এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমি এবং আমার ফ্রেন্ডের। তো আচ্ছা যাক, এরপরে আমরা ভয়ে ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে বা ওই দিন ভালোভাবেই গেল, যদিও এটা মাথার ভিতরে ঘুরতেছে সব সময়, এরপরেও খুব ভালোভাবে গেছে। এরপরের দিন সন্ধ্যার সময় সেম টাইমে আমরা ওখানে বসে আছি, আড্ডা দিতেছি আমি এবং আমার ফ্রেন্ড, সেই ফ্রেন্ডটাই। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে বট গাছটার স্পষ্টভাবে আমি দেখতেছি, বট গাছ থেকে মানে উপরের থেকে একটা কালো অবয়ব, লোমস্য একটা মানে এই অশরীরী আত্মা গাছ থেকে ধীরে ধীরে নামতেছে, এবং কি তার ফেসটা যে বানরের যে ফেস, সেমই, মানে একটা মানুষকে যখন এই পোস্টমর্টম করার পরে যে একটা যেমন একটা ফেস বাইর হয়, তার সেম ফেস এটা ধীরে ধীরে নামতেছে। নামার পর আমি ভাবলাম কি আমি হয়তো বা ভুল দেখতেছি, আমি সাথে সাথে আমার ফ্রেন্ডকে ইনফর্ম করলাম, আমার ফ্রেন্ডও খুব ভালোভাবে মানে তাকায় আছে এটার দিকে। তো আমরা দেখতেছি স্পষ্টভাবে এটা নামতেছে, ধীরে ধীরে নামতে নামতে এটা পুকুর পর্যন্ত আইসা, এটা একটা মানুষ নামাজ পড়া অবস্থায় রুকু দিলে যেরকম সেম এরকম ভাবে মানে মোর দেন 3 to 4 মিনিটস এভাবে মানে আছে আর কি, রুকু দেওয়ার মতো অবস্থায় অর্ধেক হয়ে আছে আর কি। পরবর্তীতে অনেক 3-4 মিনিট পরে এটা ধীরে ধীরে পুকুরের দিকে নামে গেছে, আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়টা দেখে আমরা ভয় পেয়ে গেছি, আমরা পরে বাসায় চলে গেছি। তো বাসায় গিয়ে আমি পড়তে পারতেছি না, পড়ার প্রতি আমার খুবই মানে অমনোযোগী হয়ে গেছি, খুবই খারাপ লাগতেছে, আমার শারীরিকভাবেও খুব মানে ভালো লাগতেছিল না আমার। তো আমি কি করছি, আমি 9টার সময় শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া করি নাই।
তো শুয়ে পড়ছি কিন্তু আমার ঘুম আসতেছে না। আমার বেডরুমে এখানে আমি শুইছি, আমার আম্মুরা ভাবতেছিল আমি টেবিলের উপরে এখনো বসা পড়তেছি, কারণ আমি 10টার পরে খাওয়া দাওয়া করতাম। তো আমার আম্মুরা পাশের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতেছে। তো খাওয়া দাওয়া করতেছে, আমি আওয়াজ পাচ্ছি, তাদের কথার আওয়াজ পাচ্ছি, কিন্তু আমি যে 1 ঘন্টা ধরে শুয়ে আছি আমি ঘুমাই নাই। তো আমার যে পড়ার টেবিলটা এটা আমার মানে বেডের সাথে অ্যাডজাস্ট করা আর কি। তো আমি যখন শুই তখন আমি স্পষ্টভাবে পড়ার টেবিলের নিচে আমি দেখতে পাই আর কি। তো আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে সেম যে অবয়বটা, লোমস্য যে অবয়বটা, এবং কি মানে মুখটা লম্বা, বানরের মতো লম্বা একটা মুখ, এটা আমার দিকে খুবই খুবই মানে এই তিক্ততা হইলে একটা মানুষ এরকম মানে এইভাবে তাকাই আছে আমার দিকে, চোখগুলা লাল করে আমার দিকে তাকাই আছে, মনে হয় যে আমার উপরে খুবই রাগ, এরকম অবস্থা। পরে আমি দেখছি, আমি যখন তাকাইছি মানে 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে এটা লাফ দিয়ে আমার বুকের উপরে বসে আমার মানে এই গলা চাপ দিয়ে ধরছে 2 হাত দিয়ে। তখন আমি আমার শরীরে বিন্দু মাত্র করতে পারি নাই, একদম আমার মনে হয়েছে আমি খুবই একটা বডি, ডেড বডি যেরকম, আমি এরকম কোনো লড়তে চড়তে পারতেছি না, আমি আওয়াজও করতে পারতেছি না। 30 সেকেন্ড পরে হইতে পারে আমি হঠাৎ করে মানে আওয়াজ করতে পারছি, আমি আমার আম্মুরে জোরে একটা ডাক দিছি, একটা ডাকে দিছি, ডাক দেওয়ার সাথে সাথে এটা লাফ দিয়ে নিচে নামে গেছে। নামে যাওয়ার পরে আমি আর এটার দিকে না তাকাই, আমি সাথে সাথে ব্ল্যাঙ্কেটটা আমার মাথার উপরে দিয়ে দিয়েছি, আমি ব্ল্যাঙ্কেটের ভিতরে চলে গেছি। তো আমার আম্মু আমার ডাক্তারটা শুনতে পাই আসছে, আইসা বলতেছে কি হয়েছে। পরে লাইট জ্বালাইছে, আমি বিশ্বাস করতে পারতেছি না যে আসলে আমি কি আমার আম্মু নাকি অন্য কেউ, কারণ আমি তখন মানে বিশ্বাসই করতে পারতেছি না আমার সাথে কি হচ্ছে। তো আমি ভয়ে আর আমি করি নাই, মানে ব্ল্যাঙ্কেটের থেকে বাইরে নেই আর কি। তো পরবর্তীতে আমার আম্মু আবার লাইট বন্ধ করে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আচ্ছা স্বাভাবিক হইলাম অনেকক্ষণ পরে। তো এটা আমি আর কাউকে বললাম না, ভাবলাম যে এটা আমার ভুল হইতে পারে। তো এরপরের দিন সন্ধ্যার সময় আমার আম্মু আমারে বলতেছে যে দোকান থেকে কিছু নিয়ে আসার জন্য, সামথিং কিছু একটা নিয়ে আসার জন্য বলতেছে। তো আমি দোকানে যাচ্ছি, দোকানে যাওয়ার আগে আমাদের বাড়ি থেকে বাইরে হইলে মানে 2 মিনিট হাঁটার পরেই একটা মোড় আছে, এখানে 3 রাস্তার মোড়, এখানে একটা তাল গাছ আছে, খুবই পুরনো একটা তাল গাছ। এই তাল গাছকে নিয়েও অনেকগুলা ঘটনা আমাদের গ্রামে শুনতে পাওয়া যায় আর কি। তো এটা কেউ কাটেও না, কেউ এটার মানে কোনো কিছুই ঢালও কাটে না, কিচ্ছু কাটে না। তো আমি লক্ষ্য করলাম যে এই তাল গাছের নিচ থেকে মানে একটা সাদা একটা এই মুরগি এবং কি ছোট ছোট 3-4টা বাচ্চা মানে সিধা এত লম্বা তাল গাছে উঠে যাচ্ছে হেঁটে হেঁটে। পরে একদম উপরে যখন উঠলো তখন আমি দেখলাম সেম যে অবয়বটা এটা বসে আছে আমার দিকে, খুবই মানে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে এবং কি চোখগুলা খুবই লাল করে আছে। তো পরে আমি আর মানে ওটার দিকে না তাকাই আমি সাথে সাথে মানে দৌড় দিয়ে বাসায় চলে গেছি। খুবই মানে সন্ধ্যার সময়, তখন সময়টা ছিল খুবই সন্ধ্যা। তো আমি সাথে সাথে বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পরে আমি কাঁপতেছি, আমার মুখ দিয়ে কোনো কথা বাইর হতেছে না। আমার আম্মু বলতেছে মানে এটা আনছত নি, কি হয়েছে তোর, তুই কি ভয় পাইছত নাকি, কি হয়েছে? আমার আম্মু আমার অনেক মানে কোশ্চেন করতেছে। আমি প্রায় আধা ঘন্টার মতো কোনো কথাই বলতে পারতেছি না। তো পরবর্তীতে যখন আমি নর্মাল হইলাম, আমি ধীরে ধীরে আমার আম্মুকে বিষয়গুলা খুলে বললাম এট ফার্স্ট থেকে। তো আমার আব্বু একজন হুজুর মানুষ, আমার আব্বু মানে ঝাড়ফুঁক করে এগুলা খুবই ভালো জানে। তো আম্মু যখন আব্বুরে বলছে, আব্বু আমারে আইসা পানি পড়া দিছে বা তাবিজ টাবিজ যার ঝাড়ফুঁক লাগে এগুলা করছে, করার পরে আমি একটু স্বাভাবিক হইলাম। বাট 6 মাস পর্যন্ত আমি একা ঘর থেকে বাইরে হতে পারতাম না। আমার আম্মু কোথাও যদি আমাকে এক রুমে রেখে আরেক রুমে গেলেও আমি খুবই চিৎকার দিয়ে উঠতাম, ভয় পাইতাম। আমি খুবই একটা আতঙ্কের ভিতরে ছিলাম, আমাকে নিয়ে আমার ফ্যামিলি খুবই মানে আতঙ্কে ছিল, কারণ আমি এরকম কেন করতেছি তারা নিজেরাও বুঝতেছিল না। তখন আমারও মাথায় ধরতেছে না যে আমি কেন করতেছি। তো পরে পরে ধীরে ধীরে মানে আমি স্বাভাবিক হইলাম। এর পরে আমি প্রায় 1-1.5 বছর পরে আমি আর এটা থেকে আর কোনো কিছু রিয়েলাইজ করি নাই। 1-1.5 বছর পরে আমি যখন বাইরে আসছি, বাইরে আসার পরে আমি শুনতে পাই যে তার যে মেজো ছেলেটা সে ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে। ঠিক আছে, মানে নো রিজন, এটা সুসাইড করছে সে, কারণ সে নিজে ইচ্ছাকৃত ভাবে, ওখানে লোকে দেখতেছে যে মানে নিজে ইচ্ছাকৃত ভাবে সে নাকি মাথাটা মানে রেল লাইনের উপরে দিয়ে দিচ্ছে, বা সে
হিজ ডাই। তো এর কয়েক মাস পরে তার যে একটা মেয়ে ছিল, সেই মেয়েটা মানে বিষ খাইছে, বিষ খাই সুসাইড করছে। তো সুসাইড করার পরে তারা মানে তখন রিয়েলাইজ করতে পারলো যে একে একে 3টা মানুষ মানে সুসাইড করতেছে, কেন করতেছে কোনো রিজন ছাড়া, তারা কোনো খুঁজে পাচ্ছে না। তো এক পর্যায়ে তারা ওই যে আগে স্বপ্নে দেখানোর যে কাহিনীগুলো, এগুলা তাদের মনে পড়লো, এবং কি তারা এখন অলরেডি ওই জায়গা থেকে তারা চলে গেছে, ওই জায়গাটা ছেড়ে তারা চলে গেছে। এখন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। তো এটা ছিল আমার ঘটনা, যদিও ঘটনাটা অনেক লম্বা, আমি আসলে গোছাই বলতে পারতেছি কিনা সেটা আমি জানি না, কারণ এটা আমার ফার্স্ট স্টোরি ছিল। তো ধন্যবাদ দিচ্ছি না, আসসালামু আলাইকুম।
4 মিনিট হলো 4 মিনিট হলো